শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আইয়ের পর্দায় ফার্স্ট ওয়াশ এখন কি চায়ের আয়োজনের সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল বলেছিলেন, বিজয়ীরাই ইতিহাস লেখে। এর অর্থ হলো, ঘটনা যাই ঘটুক, যিনি বিজয়ী হন তার ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে ইতিহাসের বয়ান। ক্ষমতার পালাবদল হলে ইতিহাসের বয়ানও পাল্টে যায়। একটা কথা আমরা প্রায়ই বলি বা শুনি, এটা তো মীমাংসিত সত্য বা মীমাংসিত বিষয়, এটা তো ইতিহাস, এ নিয়ে তর্কের কি আছে। তার মানে আমরা ধরেই নেই আলোচিত বিষয় নিষ্পত্তি হয়ে গেছে এবং এটাই চূড়ান্ত। কিন্তু তারপরও তর্ক বিতর্ক হয়। আমরা সবাই ঐক্যমতের কথা বললেও অনেক বিষয়েই ঐক্যমত হই না। ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থ ও দৃষ্টিভঙ্গি আমাদের একমত হতে দেয় না। আমরা একদিকে বলি শত ফুল ফুটতে দাও, অন্যদিকে গণতান্ত্রিক কেন্দ্রিকতার কথা বলে ভিন্ন মতের ত্রুটি চেপে ধরি। 1971 সালের কথাই ধরা যাক। আমরা মনে করি এটা ছিল পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে বাঙালির মুক্তিযুদ্ধ। বাঙালি শখ করে 1971 সালে মুক্তিযুদ্ধ করেনি। নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর না করা, নিরস্ত্র মানুষের উপর হামলা চালানোর মাধ্যমে পাকিস্তানি শাসকরা বাঙালির উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছিল। সংখ্যায় কম হলেও কেউ কেউ বলতে চান যে সেটা ছিল পাকিস্তান ভেঙে বাংলাদেশ তৈরির জন্য ভারতের যুদ্ধ। এটা তো সত্য যে কিছু বাঙালি স্বাধীনতা চাননি, আবার কারো কারো আশঙ্কা ছিল ভারতের সহায়তা নিয়ে বাংলাদেশ স্বাধীন হলে বাংলাদেশ ভারতের করদ রাজ্য হয়ে পড়বে। এই ধারণা যারা করতেন তারা উদাহরণ হিসেবে যদি শেখ হাসিনার সরকারের সময় দেশের স্বার্থ বিবেচনায় না নিয়ে ভারতের স্বার্থ রক্ষার উদাহরণ দেন, এর কি কোনো জবাব আছে? আমরা এখন এমন এক যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যেখান থেকে বিচার করতে হবে আসলে কি আমাদের ইতিহাস, স্থির করতে হবে নতুন কোন ইতিহাস গড়তে চাই আমরা। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় ইতিহাসের নতুন বাঁকে বাংলাদেশ। এ বিষয়ে কথা বলার জন্য আজকে দুজন অতিথি উপস্থিত রয়েছেন, একজন আমাদের একটু আগের প্রজন্মের আর একজন বর্তমান প্রজন্মের। আমাদের সঙ্গে রয়েছেন কবি আব্দুল হাই শিকদার, শিক্ষক এবং সাংবাদিক। আমাদের সঙ্গে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম। আমি জনাব আব্দুল হাই শিকদার আপনাকে দিয়ে শুরু করতে চাই, যেহেতু একটু আগের ঘটনায় যেতে চাই। শুরুতে কে আসলে স্বাধীনতার নায়ক ছিলেন, কে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন? নানা রাজনৈতিক দলের শাসনামলে এক এক ধরনের ব্যাখ্যা আমরা দেখেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণ যেমন আমরা অস্বীকার করতে পারি না, তেমনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে 26শে মার্চে কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিলেন সেটিকেও আমরা অস্বীকার করতে পারি না। কিন্তু তারা যখন বেঁচে ছিলেন এই ভূমিকা নিয়ে কিন্তু তেমন কোনো বাকবিতণ্ডা হয়নি বা এটাকে ফুটিয়ে তোলার তেমন রাজনৈতিক প্রধান অস্ত্র হিসেবে ধরা হয়নি। এগুলো কখন অস্ত্র হিসেবে আসলো? যখন তারা মারা গেলেন, তাদের যে রাজনৈতিক দলগুলো সেগুলোকে তারা তাদের অন্যতম সম্বল হিসেবে করা হলো। কেন আসলে এই তর্কের উদ্ভব করা হলো বলে মনে করেন আপনি? প্রথম কথা হলো যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের যে দীর্ঘ ইতিহাস, এই ইতিহাস তো আর ওই 71 সাল থেকে শুরু হয় নাই। আমাদের ইতিহাসের পেছনে একটা ধারাবাহিকতা আছে, লম্বা কাহিনী আছে। তো সেই ধারাবাহিক ইতিহাসকে অস্বীকার করে আমাদেরকে একেবারেই 52 সালে এনে দাঁড় করানো হয়েছিল। তো এইখানে একটা মূল ব্যাপারটা সেটা হলো যে বানর যেখানে পিঠাভাগ করে, শিয়াল যেখানে বিচারক। বানররা পিঠাভাগ করলে শিয়াল যদি হয় বিচারক, তাহলে সেটার পরিণতি কী হতে পারে? আমাদের ইতিহাস রচনার ক্ষেত্রে এটাই হয়েছে। আমাদের দায়িত্বজ্ঞানহীন, কাণ্ডজ্ঞানহীন, তোষামতপ্রিয় ভারতীয় নিয়োগী এবং আওয়ামী ফ্যাসিস্ট এবং ঘৃণ্য স্বৈরাচারের স্তাবক এই বুদ্ধিজীবী সম্প্রদায়, এরা বাংলাদেশের ইতিহাস রচনা করেছে। এরা ইতিহাস লিখেছে ইন্ডিয়ার চামচ দিয়ে চিনি খেয়ে খেয়ে। ইতিহাস লিখেছে শেখ হাসিনার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে। কোনটা বললে শেখ হাসিনা খুশি হবে আর কোনটা বললে খুশি হবে না সেইটা, এটা বলে নিয়ে আমি আসল কথাটা বলতেছি যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার প্রসঙ্গে আপনি বলেছেন, এটাও কিন্তু একদিনে হয়নি। প্রথম কথা হলো 1948 সালে মৌলানা মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী যখন প্রাদেশিক পরিষদের আপনার সদস্য, সেই সময় তিনি অ্যাসেম্বলিতে দাঁড়ায় বললেন যে পাটের উৎপাদন করে আমার গরিব কৃষক, ধান উৎপাদন করে আমার গরিব কৃষক,
চা উৎপাদন করে আমার কুলির মজুর, আর আমাদের ট্যাক্সের টাকার বিরাটাই চলে যাচ্ছে কেন্দ্রে। কেন আমরা কি কেন্দ্রের গোলাম? এই কথা তিনি তখন তুললেন। তার এই কথা বলার অপরাধের জন্য তার মেম্বারশিপ ক্যান্সেল করে দেওয়া হয়েছিল, পার্লামেন্টে তার বহিষ্কার করা হয়েছিল। এই ইতিহাস কিন্তু আমাদের এই স্তাবক শ্রেণীরা লেখে না। আবার 52 সালের 52 সালের ভাষা আন্দোলন, পাকিস্তানের সঙ্গে আমাদের যে ঐক্যই থাকুক না কেন, কিন্তু 52 ভাষা আন্দোলনকে কেন্দ্র করে মতান্তরটা হয়ে গেছিল মনান্তর। মনের মিলটা নষ্ট হয়ে গেল। দাম্পত্য জীবন টেকে না যদি আপনি মনান্তর হয়ে যায়। মতান্তর হলে টেকানো যায়, হ্যাঁ, সবাই মিলে সালিশ টালিশ করে ঠিক করে দিল, কিন্তু হয়ে গেছিল মনান্তর। এই মনান্তরের নায়ককে, নায়ক আমাদের ছাত্ররা। আর পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে থেকে যে ব্যক্তি, একমাত্র ব্যক্তি যিনি এই আন্দোলনের সঙ্গে ওতপ্রোত ছিলেন, তিনি হলেন মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। সেদিন আর কারো কোনো ভূমিকা ছিল না। 54 নির্বাচনে বাংলাদেশ বা সেই সময়কার পূর্ব পাকিস্তান হক ভাসানী সরওয়ার্দির নেতৃত্বে যুক্ত ফ্রন্ট গঠন করলো। যুক্ত ফ্রন্ট গঠন করার পরে 1.5 মাসের মাথায় 92 ক ধারা জারি করে পার্লামেন্ট বিলুপ্ত করে দেওয়া হলো, অ্যাসেম্বলি বিলুপ্ত করে দিয়ে। আর মৌলানা তখন গেছেন কোথায়? বিশ্ব শান্তি সম্মেলনের প্রধান অতিথি স্টকহোলমে। এইখানে যাওয়ার পরে এখানে আইসের দখল করলো কারা? ব্রিটিশের চাকর বাকরে, যেটা আমাদের দেশে হয়েছিল। আপনি দেখেন, একটা জিনিস মাথায় রাখবেন যে রাজাকার আলবদর 113 টাকা বেতনের রাজাকারের বিচার আপনি করতেছেন, কিন্তু এই যে সেই সময় প্রশাসনে যারা রাজাকার বাহিনী সংগঠিত করেছিল, ডিসি, এসডিও, তারপরে পুলিশ সুপার বা রাজনৈতিক নেতৃত্ব, তাদের কিন্তু কোনো বিচারই হয়নি। একটা আমলারও বিচার হয়নি। বিচার হচ্ছে 113 টাকা বেতনের রাস্তার ওই সাধারণ সিপাইটার, বাকিগুলো সব ইনট্যাক্ট রয়ে গেল। তো যাই হোক, তো মৌলানা ভাসানী গেলেন ইউরোপে। ইস্কান্দার মির্জা, আসলে ব্রিটিশের দালালের কথা বললাম, যার পাকিস্তান আন্দোলনে যার চুল পরিমাণ ভূমিকা নেয়, সেই ইস্কান্দার মির্জা ঘোষণা করলেন যে মৌলানা দেশে ফেরা মাত্র তাকে এয়ারপোর্টে গুলি করে হত্যা করা হবে। মৌলানা এটার জবাব দিছিলেন যে তোমাদের সাথে আমাদের আসলে আর থাকা হবে না, কারণ তোমরা গণতন্ত্র, ন্যায় বিচার এবং মানবাধিকার থেকে বেরিয়ে চলে। আমরা ঠিক এই জায়গাটাতে আজকে কথা বলতে চাই যে যার যতটুকু অবদান রয়েছে তার অবদানটুকুই আমরা তাকে দিতে চাই, কিন্তু কেন আসলে কোনো একক ব্যক্তির বিতর্কের জায়গায় দাঁড় করানো হয়? এটা হলো ফ্যাসিবাদের স্টাইল। ফ্যাসিবাদ কি করে, আমি মৌলানাটা শেষ করি। তারপরে ওই যে 57 সালে কাকমারি সম্মেলন, মৌলানা পরিষ্কারভাবে বললেন যে লাকুম দিনুকুম ওয়ালিয়াদ দিন, মানে তোমরা তোমাদের পথে যাও, আমরা আমাদের পথে, আর তোমাদের সাথে আমাদের হবে আসসালামু আলাইকুম। স্বাধীনতার ঘোষণা তো ওইটাও একটা। তারপরে থেকে পুরো 60-এর দশক স্বাধীনতার জন্য কাজ করেছেন একটা মাত্র লোক, তো মৌলানা ভাসানী। 69 সালে গণ আন্দোলনে মৌলানা যখন স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব পাকিস্তানে ডিক্লেয়ার করতেছেন, তখন জেল থেকে বেরিয়ে, যে মৌলানার আন্দোলনের জন্য শেখ মুজিব জেল থেকে বেরোতে পারলেন, সেই শেখ মুজিব বললেন যে আমি স্বাধীনতার কথা বলছি না, আমি বলছি স্বায়ত্ত শাসনের কথা। ইভেন মার্চ মাসে যখন পূর্ব পাকিস্তান স্বাধীন করা, ভোটের বাক্সে লাথি মারো মৌলানার স্লোগান, সেই সময়ও মৌলানাকে ঘোষণা করা হলো যে স্বাধীন পূর্ব পাকিস্তানের জাতির পিতা। এটা কিন্তু 69 সাল থেকে 70 সাল পর্যন্ত বলাই হয়েছে এটা বারবার। তো সেই এটাকে যে ব্যক্তি 7ই মার্চের ভাষণের কথা আপনি বলছেন, এটা একটা গুরুত্বপূর্ণ ভাষণ, কিন্তু 7ই মার্চের ঘোষণার মধ্যে 4টা জিনিস ছিল। একটা হলো যে সেনাবাহিনী ব্যারাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। 2 নম্বরে যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। 3 নম্বর হলো অবিলম্বে সংখ্যাগরিষ্ঠ দলের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। 4 নম্বর হলো যে গণপরিষদের অধিবেশন ডাকতে হবে। এর মধ্যে স্বাধীনতা কোথায়? আমার কথাটা বুঝতে পারছেন আপনি? এর মধ্যে স্বাধীনতা 4টা দাবি তৈরি, আপনি দেশ স্বাধীন করতে দিনের স্বাধীনতা কোথায়? এই 4টা দাবির একটা বর্ণবিদ্যা না। এখন এই যে পাপ, তারপরে সুটকেস গুছিয়ে নেতা বসে থাকলেন। 25শে মার্চের রাত্রে সুটকেস গুছিয়ে ইআইএর সাথে 23 তারিখ পর্যন্ত আলোচনা করলেন, সুটকেস গুছিয়ে বসে আর ওই সুটকেস গুছিয়ে আমরা বলি যে পাকিস্তান বাহিনীর কাছে আত্মসমর্পণকারী প্রথম বাঙালির নাম কি? আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি বলতে পারবেন না, কারণ ওই সাহস আপনার নাই। এটা শেখ মুজিবুর রহমান। আর একই সময় একজন লোক ব্যারাক থেকে বেরিয়ে এসে বলতেছে উই রিভল্ট। আপনার 26শে মার্চে একজন লোক স্বাধীনতার ঘোষণা করলেন। এই যে পরাজয়ের গ্লানি, আওয়ামী লীগের নেতৃত্ব যে যেদিকে পারছে দেশ ছেড়ে পালিয়েছে, যে পলায়তী ও জীবতী, আর অন্যেরা রুখে দাঁড়িয়েছে। আশাহীন, ভাষাহীন, দিশাহীন একটা জাতির সামনে জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে গিয়েছিল। এই যে আবু সাঈদের আত্মত্যাগের কথা চিন্তা করেন, আবু সাঈদের আত্মত্যাগ কিন্তু আন্দোলনকে সবচেয়ে বেশি বেগবান করেছে। আগের থেকে আন্দোলনটা ছিল। তো এই সমগ্র অবদানকে অস্বীকার করে
ফ্যাসিবাদের স্টাইলটাই হলো সবার অধিকার নাকচ করে দাও, একটা দেবতা তৈরি করো এবং সবাইকে বাধ্য করো ওই দেবতার পূজা করতে। তৌহিদ মোহাম্মদ সিয়ামের কাছে আসে, যারা আসলে 24-এর আন্দোলনটিতে নেতৃত্ব দিলেন। আব্দুল হাই শিকদার নায়ক বানালেন, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে বানালেন, জিয়াউর রহমানকে। আবার গত 16 বছর ধরে আমরা এক নায়কের কথা শুনেছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু স্বাধীনতা তো আসলে অনেক মানুষের অবদানের মাধ্যমে ফিরে এসেছে। এখন যদি এক এক রাজনৈতিক আমলে একজনকে সামনে রেখে বাকি সবারটা অস্বীকার করা হয়, সেটা তো আসলে কোনো জাতির পূর্ণাঙ্গ ইতিহাস হতে পারে না, কিংবা আমাদের ঐতিহ্য হতে পারে না। এই যে হীনমন্যতা, যে কারোর অবদানকে স্বীকার করার বেলায় ইতিহাসে, সেটার আসলে অবসান কোথায়? এই 24-এর একজন নায়ক হিসেবে কি বলবেন? সময় বদলে যায়, কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আচ্ছা, আমি জাস্ট মানে হিস্ট্রিক্যাল জায়গা থেকে বের হয়ে একদম আমরা রিসেন্টলি যেটা দেখলাম সেটার যদি বাস্তবতা যদি একটু অ্যানালাইসিস করি, 3 তারিখে আমাদের নেতা নাহিদ ইসলাম এক দফার ঘোষণা দিলেন। তার আগেও আমরা এক দফার ঘোষণা শুনছি। কিছুদিন আগে মেঘমল্লার বসুর একটা লেখায় পড়লাম যে রাগিব নাইমও এক দফার ঘোষণা দিছে দ্রোহযাত্রায়। আমার নিজের চোখে দেখা মধ্য জুলাই আমার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আবু সাইদ ফেরদৌস, উনিও আমার চোখের সামনেই এক দফার কথা বলছে যে শেখ হাসিনাকে চলে যেতে হবে। এখন এইগুলা তার মানে কি আমি আসলে এই প্রত্যেকজন ব্যক্তিকেই আসলে স্বাধীনতার ঘোষক বা এক দফার ঘোষক এই তকমাটা দিব কিনা? আমরা মনে করি যে না, স্বাধীনতার ঘোষক বা এই 24-এর যদি এক দফার ঘোষকের কথা বলি, সেটা বাংলাদেশের জনগণ। মানে ডাজেন্ট ম্যাটার 3 তারিখে নাহিদ ইসলাম এক দফার ঘোষণা দিবে কি দিবে না, তার আগে সাইদ ফেরদৌস এক দফার ঘোষণা দিছে কি দিছে না, বা আপনার রাগিব নাইম আসলে এক দফার ঘোষণা দিয়েছে কিনা, ডাজেন্ট ম্যাটার। যদি তারা নাও দিত, তারপরও বাংলাদেশের মানুষ তার এক দফা ঠিক করে ফেলছিল। মানেটা হলো শেখ মুজিব 7 তারিখে যেটাকে আমরা পরোক্ষভাবে স্বাধীনতার ঘোষণা বলি, সেই ভাষণেও কিন্তু লাস্ট ওয়ার্ডটা জিলে পাকিস্তান ছিল। মানে তখন পর্যন্ত সে পাকিস্তানের প্রতি সাবমিটেড ছিল। 25শে মার্চে যখন পাকিস্তানি সেনাবাহিনী যখন আমাদের উপরে হামলা করে, নিরস্ত্র মানুষের উপরে হামলা করে, তখনও তিনি সেইটার প্রতিক্রিয়ায় হরতাল ডাকছিল। মানে তখন পর্যন্ত সে স্বাধীনতা চায় না, সে তখনও পাকিস্তানের প্রতি সাবমিটেড। কিন্তু স্পষ্ট এটা যে আমার প্রফেসর সাইদ ফেরদৌসের ঘোষণা, রাগিব নাইমের ঘোষণা, কোনোটাই বাংলাদেশের মানুষকে সেই জায়গাতে টাচ করতে পারে নাই যেটা 3 তারিখে নাহিদ ইসলামেরটা করেছে। ঠিক তেমনভাবে হিস্ট্রিতে যেভাবেই লেখা হোক না কেন, যে পরোক্ষভাবে দিয়েছে বা 25শে মার্চে জেলে যাওয়ার আগে ট্যাপ রেকর্ড করে গিয়েছে, সেগুলো কোনোটাই আসলে বাংলাদেশের মানুষকে অস্ত্র হাতে রাস্তায় নামতে বাধ্য করে নাই। যেটা জিয়াউর রহমানের একজন ইউনিফর্মধারী যোদ্ধা, তিনি যখন ঘোষণাটা দিলেন, তখন মানুষজন মনে করেছে যে না, আমাদের সাথে আমাদের সেনাবাহিনীর একটা অংশ আছে। তার মানে স্বাধীনতার ঘোষক বলেন আর এই 24-এ এসে সেই এক দফার ঘোষক বলেন, সেটা আসলে মানুষ। যদি জিয়াউর রহমান নাও দিতেন, হয়তো 2 দিন পরে হতো বা 4 দিন পরে হতো, বাংলাদেশের মানুষ আসলে তার ভাগ্য নির্ধারণ করে ফেলছিল যে তারা আসলে পাকিস্তানের সাথে থাকবে না। সেটাই ঘোষণা, জাস্ট একজন সেই যে বারুদ, সেই বারুদটাতে আগুন ধরাইছে। আমরা মনে করি হিস্ট্রিতে সেই জায়গাটা আসলে জিয়াউর রহমানেরই প্রাপ্য, কারণ তার শেষ ঘোষণাটাতেই মানে জনগণ এবং ইউনিফর্মধারী যোদ্ধা তার একত্রিত হয়ে বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য তারা মাঠে নেমেছিল আর কি। অনেক ধন্যবাদ। জনাব আব্দুল হাই শিকদার, আপনার কাছে আসতে যাচ্ছি। স্বৈরাচার এরশাদের পতনের পর তত্ত্বাবধায়ক সরকারের যে সময়কাল, সেটা বাদ দিলে আমরা মোটামুটি 32 বছরেই জয় বাংলা বনাম বাংলাদেশ জিন্দাবাদ, এই দ্বন্দ্বই দেখে এসেছি। 5ই আগস্টের পরে এই ব্যাপারে কি আসলে ভিন্ন কোনো মাত্রা যুক্ত হয়েছে? অবশ্যই 5ই আগস্টের বিপ্লব তো আমাদের জাতীয় ইতিহাসের, আমি মনে করি যে 71 সালে মুক্তিযুদ্ধের পরে এবং 7ই নভেম্বর সিপাহী জনতা বিপ্লবের পরে আমাদের জাতীয় ইতিহাসের সবচেয়ে তাৎপর্যপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। তারা এই যে হেজিমনিটা, যেমন জয় বাংলার কথা আপনি বললেন, আমি একজন মুক্তিযোদ্ধা। 1971 সালে আমি বন্দুক কাঁধে নিয়ে যুদ্ধ করেছি।
মানে আওয়ামী লীগের এই হাইব্রিড মুক্তিযোদ্ধা না, রিয়েল মাঠের মুক্তিযোদ্ধা। আমরা জয় বাংলা স্লোগান দিয়েছি, তখন ওটা দরকার ছিল, সময়ের দাবি। আমরা এবং আমরা বাংলাদেশ জিন্দাবাদও বলতাম, কিন্তু এইটাকে আওয়ামী লীগ স্বাধীনতার পরে এটা পলিটিসাইজ করে ফেলেছে। এইটা যে সার্বজনীন একটা ব্যাপার ছিল সেটা বিনষ্ট করেছে। তহিদ মোহাম্মদ সিয়াম, আপনার কাছে আসতে চাচ্ছি যে 24-এর যোদ্ধা যারা 47-এর যে স্বাধীনতার আন্দোলন ছিল সেটা তো তাদেরকে ওইরকম আন্দোলিত করে না, এবং 71 তাদেরকে কতটা সেন্টিমেন্টাল করে সেটা নিয়েও নানা ধরনের প্রশ্ন আছে। কারণ আমরা যখন দেখি যে 71-এর নেতৃত্ব দানকারী একটা রাজনৈতিক দল এইরকম ভূমিকা রেখেছে 24-এর এই সময়ে দাঁড়িয়ে, সেটা তো আসলে তাদের অনেককেই বিভ্রান্ত করে ফেলে। এবং একটা রাজনৈতিক দল দ্বারা এই 24-এ যদি জেনজি বলেন বা যারা যোদ্ধা আছে, 16 বছর যে ইতিহাস তাদেরকে পড়ানো হয়েছে বা মুক্তিযুদ্ধকে যেভাবে তাদের কাছে প্রেজেন্ট করা হয়েছে সেটাই তো তাদের মনের ভেতরে আসলে আছে। তো সেই জায়গা থেকে এই প্রজন্ম, আমি আপনি বা 24-এর যোদ্ধারা 71-কে কতটা ধারণ করে বলে মনে করেন আপনি? একটু দ্বিমত পোষণ করতে চাই। 24-এর যোদ্ধারা 47-কে ধারণ করে না, এটা মনে হয় না পুরোপুরি সত্য। ধারণ করে না আমি আসলে বলি, সেন্টিমেন্টাল হয় কিনা সেটা নিয়ে। সেটা হলো যে আপামর জনতা আর যারা আসলে আন্দোলন নেতৃত্ব দিচ্ছে তাদের ভিতরে একটা পার্থক্য আসলে থাকে। পার্থক্যটা হলো আপামর জনতা অন্যরকমভাবে ভাবতে পারে, বাট যারা নেতৃত্ব দেয় বা যারা আসলে পলিটিশিয়ান তাদের একটা কর্তব্যই এইটা, দায়িত্বই এইটা যে তারা জনগণকে ডিরেক্ট করবে তোমার কোন দিকে যাওয়া উচিত। আপনি যদি নাহিদ ইসলামের বক্তব্যে শোনেন, তিনি দেখবেন যে বারবারই যখন ফাদার্সদের কথাবার্তাগুলো বলে যে আমরা যেরকম 16 বছর ধরে জাতির পিতা হিসাবে একজনকেই চিনে এসেছি, সেখানে কিন্তু শেখ মুজিবকে রেখেই তার আগে পরে আরও অনেকগুলো জাতির পিতা আছে আমাদের এই ভূখণ্ডকে বিশ্বের বুকে একটা মানচিত্রে স্থান দেওয়ার ক্ষেত্রে। সেটা 47 থেকেও শুরু হয়েছে এমন না, সেই সিপাহী বিদ্রোহ, সেই পলাশী বিদ্রোহ, পলাশীর যুদ্ধ, সেইখান থেকে আসলে হিস্ট্রিটা আসে। আমরা কি 71-কে ধারণ করি কি করি না? আমরা 71-কে ধারণ করি। 71-এ যে অপূর্ণতাটা ছিল সেই অপূর্ণতাটা 24-এর মাধ্যমে আমরা পূরণ করতে চাই। সেটা করতে গেলে আসলে আমাদেরকে কি করতে হবে? এই যে একটু আগে যে কথাটা আপনারা বললেন যে জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ, যে স্লোগানের যে বিভেদটা, 24-এর যখন এই আন্দোলন করছি তখন কি নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে যুদ্ধে ঝাঁপায় পড়ে নাই? পড়ছে অবশ্যই। সেটা 71-এও পড়ছে না? 71-এ কি আল্লাহু আকবার স্লোগান ছিল না? আল্লাহু আকবার বলেও কিন্তু পাকিস্তানি সেনাবাহিনীর উপরে গুলি চালানো হয়েছে। সেই স্লোগানটা কই? সেই স্লোগানটা নাই। 24-এ কি বাংলাদেশ জিন্দাবাদ বলে স্লোগান দেয় নাই? স্লোগান দিছে। 24-এ যেরকম আপনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যানারের জায়গা থেকে 24-এর আন্দোলনটার নেতৃত্ব দানকারী, তার মানে কি আমি বলবো যে এই আন্দোলনে বিএনপির ভূমিকা কোনো অংশে কম না? তার মানে কি এই আন্দোলনে জামাত ইসলামের ভূমিকা কোনো অংশে কম না? এই আন্দোলনে কি গণ অধিকার পরিষদের ভূমিকা কম না? ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটা শক্তি যারা আসলে এতদিন ধরে লড়াই করেছে তাদের প্রত্যেকেরই আসলে এই আন্দোলনে ভূমিকা আছে। যেমন করে 71-এ শুধুমাত্র আওয়ামী লীগের ভূমিকা ছিল না, বিএনপি গঠন হয় নাই, কিন্তু যে মানুষগুলো তাহলে মুক্তিযুদ্ধকে সবার করার সময় কি এটা, যে কোনো একটা রাজনৈতিক দল এটাকে যাতে কুক্ষিগত করে না রাখতে পারে, এই সময়টা এখন কি? আমরা সেটাই বলছি, আমরা সেই ইতিহাসটা লিখতে চাই যে ইতিহাসটা 71-কে প্রকৃত পক্ষে ধারণ করে, যেখানে ভাসানীর কথা থাকবে, যেখানে তার আগে ফজলুল হকের কথা থাকবে, যেখানে সোহরাওয়ার্দীর কথা থাকবে, যেখানে শেখ মুজিবের কথাও থাকবে, যেখানে শফিউল্লাহর কথা থাকবে, যেখানে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথাও থাকবে। আমরা সেই ইতিহাসটার কথা বলতে চাই। জয় বাংলা স্লোগান দিয়েও মানুষজন তখন রাস্তায় নেমেছিল, জিন্দাবাদ স্লোগানও দিছে, মানুষজন আল্লাহু আকবার স্লোগানও দিছে। আমরা প্রত্যেকটা স্লোগানকেই 24-এর মাধ্যমে পূর্ণতা দিতে চাই। সেই 71-এর সেই অপূর্ণতাটা আমরা 24-এর মাধ্যমে ঘুচাতে চাই। জনাব আব্দুল হাই শিকদার, আপনার কাছে আসতে যাচ্ছি। আমরা যখন স্বাধীনতার পরে বাংলাদেশ রাষ্ট্র হলো, আমরা তো চাইলাম আসলে যে মুক্তিযুদ্ধের চেতনা বা তার স্পিরিটের উপর একটা রাষ্ট্র কাঠামো হবে। এই সময়ে দাঁড়িয়ে আসলে আমাদের রাষ্ট্র কাঠামো, যখন আমরা সংস্কারের কথা বলি, তখন ভিত্তিটা কি হবে? 1971 না 2024? আমি বলি, প্রথমত বলি যে 2024 সাথে 1971 কোনো সংঘর্ষ নেই, একই চেতনার প্রবাহ। ও যে কথাটা বলছে সঠিক। ইভেন 47 যে লক্ষ্য নিয়ে আমরা পাকিস্তান আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম, আমাদের পূর্বপুরুষের সবাই পাকিস্তান আন্দোলনের প্রথম শ্রেণীর নেতা ছিলেন। তারা কি পাকিস্তান আন্দোলন করেছিলেন কি বোকামির জন্য? না, তারা ব্রিটিশ সাম্রাজ্যবাদ, ভারতীয় ব্রাহ্মণ্যবাদ,
জমিদারতন্ত্র, মহাজন এবং সাম্প্রদায়িক বুদ্ধিজীবীদের অত্যাচার নির্যাতন থেকে বেরিয়ে আসার জন্য। কিন্তু পোহাইলে সর্বরী আমরা দেখলাম যে প্রভুর বদল হয়েছে। হয়তো আমরা সি গ্রেডের ছিলাম, বি গ্রেডের হয়েছি, কিন্তু এ গ্রেডের হতে পারিনি। ভাষা নিয়ে প্রথম সংঘর্ষ, কাজেই ওইটাও আমরা ধারণ করি। কিন্তু আপনার মাথায় রাখতে যে 1342 সালে, এখন থেকে 600-700 বছর আগে, যে লোকটি পৃথিবীর ইতিহাসে এমন কোনো দেশ ছিল না বাংলা নামে, পৃথিবীর ইতিহাসে বাংলা নামে প্রথম রাষ্ট্রের যিনি ভিত্তি স্থাপন করেছিলেন তিনি হলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ 1342 সালে। তো তিনি নিজে উপাধি নিলেন শাহে বাংলা। এই লোকটা কি আমার ইতিহাসের বাইরের লোক? পলাশীর প্রান্তরে যারা বুকের রক্ত ঢেলে দিল তারা কি আমার ইতিহাসের বাইরের লোক? মজনু শাহর নেতৃত্বে ফকির এবং সন্ন্যাসী বিদ্রোহ, তারাও তো আমার ইতিহাসের বাইরের লোক না। আমার তিতুমির জাহান দিয়ে দিছে, তিনি কি আমার ইতিহাস? আমার হাজী শরীয়তুল্লাহ, আমার দুদুমি, আমার সূর্য সেন, এরা তো আমার বাইরের কেউ না, আমরা সবাইকে নিয়ে আমার সংসার। সেই জন্য কোথাও কোনো সংঘর্ষ নেই। কিন্তু মুক্তিযুদ্ধের পরে যেটা আওয়ামী লীগ করেছিল, সেটা মৌলানা ভাসানী বললেন যে মজিবর, তুমি এই আওয়ামী লীগের এই চোর ডাকাতগুলোকে দিয়া রাষ্ট্র চালাতে পারবে না, তুমি একটা জাতীয় সরকার গঠন করো, আর তুমি আর আমি চলো, তোমার ক্ষমতায় যাওয়ার দরকার নেই, তুমি আর আমি চলো বাংলাদেশের জনগণের সুখ দুঃখ দেখে বেড়াবো, কোথায় কিন সমস্যা সেটা আমরা তুলে ধরবো, ওটা সমাধান হবে। তাহলে চোর ডাকাতরা সাহস পাবে না চুরি চুরি করতে। শেখ মুজিব সেটা শোনেন নাই, না শুনে তিনি প্রধানমন্ত্রী হয়ে গেলেন হন। কিন্তু 1972 সালের 18ই ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানের আপন ভাগ্নে, বাংলাদেশের দণ্ডমুণ্ডের কর্তা তখন তো সে, এর নাম হলো শেখ ফজলুল্লাহ মনি, তিনি ঘোষণা করলেন পল্টনে যে এখন থেকে দেশে কোনো আইনের শাসন ফাসন বুঝি না, দেশে চলবে মুজিবি শাসন। আমাদের মুক্তিযুদ্ধের 3টা টার্গেট আমি আগেও বলেছি, এখন আবার বলি। একটা ছিলাম 17ই এপ্রিল যে ঘোষণাপত্রটা পাঠ করা হয়, যেটা 10ই এপ্রিলে প্রণয়ন করা হয়েছিল। সে ঘোষণাপত্র কি? একটা হলো গণতন্ত্রের অভাব, মানে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই আমরা, এটা ছিল না পাকিস্তানে। 2 নম্বর হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, বিচার ছিল না। 3 নম্বর হলো মানবাধিকার সংরক্ষণ করা। এই 3টা লক্ষ্যে বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। আপনি এখন আসেন 72 সাল থেকে 15ই আগস্ট পর্যন্ত, এই 3টার একটা অস্তিত্ব ছিল বাংলাদেশে? নাই। 15 বছরে যারা মুক্তিযুদ্ধের চেতনার দোকানদারি করে খেলেন, তারা এই 3টার একটাকেও তুলে ধরছে? করে নাই। না করে মুক্তিযুদ্ধকে সেল করার এটা পণ্য বানিয়েছে, তার নিজের চরিত্র, তার বদখত কুৎসিত চেহারা আড়াল করার জন্য মুক্তিযুদ্ধকে বর্ম হিসেবে ব্যবহার করেছে। মুক্তিযুদ্ধের জন্য তো তারা কিছুই করেনি। যারা যেটা করছে সেটা হলো কি, যে 72,000 মুক্তিযুদ্ধের জেনারেল ওসমানের তালিকায় সেইটারে 5.5 লাখে নিয়ে গেছে। এই হাইব্রিড মুক্তিযুদ্ধ উৎপাদন করছে। এখন যারা আসলে 24-এর কথা বলছেন তারাও যে পাল্টে খাবেন না, সেই ভয়টাও নিশ্চয়ই 24-এর আন্দোলনকারীদের রয়েছে, বা চোখ কান খোলা রাখার প্রয়োজনীয়তা নিশ্চয়ই আমরা সকলেই উপলব্ধি করছি, যাতে আর কোনো ফ্যাসিস্ট বাংলাদেশের জন্ম না হয়। বাংলাদেশের ইতিহাস যেন সঠিক রাস্তায় চলে, সঠিক মানুষ তার অবদানের জন্য সঠিক মর্যাদাটা পান, তার জন্য আসলে এখন কি করা দরকার? সারাদিন ল্যাপটপ, ফোন আর অফিসের কাজ। আমি চললাম, তুমি থাকো তোমার কাজ নিয়ে। হয়তো তোমারই জন্য হয়েছি যে প্রেমে বন্য। আমাদের মধ্যে এখনো প্রেম আছে, জানি তুমি অনন্য, তাই শুধু তোমাকেই চাই। জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক স্পেশাল। ত্বকের যত্নে রোজ অয়েল এক্সট্রাক্ট এবং ময়শ্চারাইজার সমৃদ্ধ তিব্বত পমেড। আমরা আসলে 24-এর উপরে দেশ গড়বো নাকি 71-এর উপরে দেশ গড়বো? গ্রুপটা নষ্ট হয়ে গেছে। আমরা যে মূল গ্রুপটা মাধ্যমে আন্দোলনটা চালাইছি, কোটা সংস্কার আন্দোলন, পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেই গ্রুপের ডিসক্রিপশনটা যদি কারো কাছে থাকে আপনারা দেখবেন 3টা ওয়ার্ড লেখা ছিল, সাম্য, ন্যায়, মানবিক মর্যাদা, যে 3টা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভিত্তি ছিল। আমরা সেই 3টাকে ধারণ করেই 24 করেছি। তার মানে 71-এর সাথে আমাদের কোনো বিরোধ নাই। আমরা জাস্ট 71-কে 24-এর মাধ্যমে পূর্ণতা দিতে চাই। যে সাম্যতা, যে ন্যায্যতা, যে মানবিক মর্যাদা 71-এ মানুষজন যুদ্ধ করে অর্জন করতে চেয়েছিল, কিন্তু পরবর্তীতে নায়ক যখন খলনায়ক হয়ে গেছে, যেটা করতে পারে নাই, আমরা সেইটার তাগিদেই পরে 90 করেছি। 90 ব্যাহাত হয়ে গেছে, কারণ 90ও আসলে বেঁচে নাই। আমরা আবার 24 করলাম। যদি 24 ব্যাহাত হয়ে যায়, হয়তো আবার 50 বা 52 করতে হবে। এটা হলো একটা বিষয়। আমাদের আসলে 71-এর সাথে 47-এর সাথে, সেই শামসুদ্দিন ইলিয়াসের সাথে কারোর সাথে আসলে আমাদের বিরোধ নাই। আমরা সেই সভ্যতাগত রাজনীতিটা করতে চাই,
যেটা শামসুদ্দিন ইলিয়াস থেকে শুরু হয়েছিল, যেটা 24-এ এসে পূর্ণতা পাবে কিনা এটা আসলে আমাদের উপরে নির্ভর করবে। সেই সিভিলাইজেশনাল পলিটিক্সটা আসলে আমাদের করতে হবে। আর তারপরে যেটা বললেন, যেটা দিয়ে শেষ করবেন, আমিও শেষ করব, সেটা হলো যে এই যে 24 ব্যাহাত হয়ে যাবে কিনা আমাদের আসলে চোখ কান খোলা রাখার বিষয়। আমরা মনে করি যে গভর্নমেন্ট বা উপদেষ্টা মণ্ডলী ডাজেন্ট ম্যাটার। আমরা কিন্তু এর চেয়েও শক্তিশালী শাসককে বাংলাদেশ থেকে আমরা বের করে দিতে পারছি। মানেটা হলো মানুষজন, ছাত্ররা, ছাত্র জনতা, সেইটা শুধুমাত্র ছাত্র না, সেখানে শ্রমিকের কথা বলেন, অন্যান্য পেশাজীবীদের কথা বলেন, এদের ভেতরে যে সচেতনতাটা তৈরি হয়েছে, যেটা আমরা মনে করেছিলাম যে নাই। 16 বছর আমাদেরকে মুক্তিযুদ্ধের এক বয়ান শেখানো হয়েছে, 16 বছর আমাদেরকে অনলাইন বিভিন্ন কিছু শেখানো হয়েছে, সব কিছুই কিন্তু আসলে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখাই ফেলছি যে না, আসলে তুমি আমাদের যাই শেখাইছো, আমাদের বইয়ের ভিতরে উপন্যাসে যাই তুমি আমাদেরকে পড়াইছো, আমি আসলে সেগুলোকে বিশ্বাস করি নাই। আমি আসল সত্যটাকে আইডেন্টিফাই করতে পারছি। এখন এই বিপ্লব, এই যে ছাত্র জনতা যারা আসলে অভ্যুত্থানটা করলো, তারা ধরে রাখতে পারবে যদি বাংলাদেশের সবচেয়ে বড় বড় রাজনৈতিক দলগুলা এই বিপ্লবকে ধরে রাখতে চায়। আমরা যদি এখন দেখি যে এতগুলো মানুষের যান, এতগুলো মানুষ যারা পঙ্গু হলো, তাদের এই জীবনদান, তাদের এই পঙ্গুত্ব যদি তারা মনে করে শুধুমাত্র কোনো একজন ব্যক্তিকে এমপি বানাবে বলে, কোনো একজন ব্যক্তিকে প্রধানমন্ত্রী বানাবে বলে যদি এটা তারা মনে করে থাকে, তাহলে বিপ্লব ব্যাহত হয়ে যাবে। 3 তারিখে আমাদের যে এক দফার ঘোষণা ছিল, সেটাও শুধুমাত্র ফ্যাসিস্টের পতন এই পর্যন্তই ছিল না, ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ। তার মানে শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে অন্য যাকেই বসাই দেই আমরা, শুধুমাত্র যদি কোনো ফ্যাসিস্ট আনা হবে না, কোনো ফ্যাসিস্ট না, আমি যদি শুধুমাত্র অন্য কাউকেই বসাই দিই, সে হয়তো 5 বছর খুব ভালো চলবে, 6 নম্বর বছরে গিয়ে সে আবার শেখ হাসিনা হওয়ার ইচ্ছা তার ভিতরে জাগবে কিনা, এই যে কাঠামোটা, এই কাঠামোটা যদি আমরা না ভাঙতে পারি, তাহলে 24-এর আসলে কোনো মানে দায়িত্ব থাকবে না, যেটা 90-এও আমরা সরকার পরিবর্তন করেছিলাম। এটা সম্ভব, ছাত্র জনতা আমরা চাচ্ছি। এখন এটা সম্ভব তখনই হবে যদি সবচেয়ে বড় বড় রাজনৈতিক দলগুলো এটা চায় যে শুধুমাত্র আমাকে ক্ষমতায় যাওয়ার জন্য 1,500 প্রাণ যায় নাই, 26-25 হাজার আহত হয় নাই, তাদেরকে সহ অন্যান্য সকল রাজনৈতিক দলকে সহ একত্রিত তারা যদি আসলে এমন একটা কাঠামো তৈরি করতে চায়, তাহলেই সম্ভব, যে কাঠামোর মধ্য দিয়ে কেউ চাইলেও, হাজার চেষ্টা করলেও সে আসলে ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না। জুলাইয়ের আন্দোলনে কিন্তু আপনাদের সাথে বিএনপি ছিল, আপনাদের সাথে জামাত ছিল, আপনাদের সাথে গণ অধিকার পরিষদ ছিল। এখন কিন্তু নেই। বিএনপি চায় তাড়াতাড়ি নির্বাচন, জামাত চায় আর একটু দেরিতে নির্বাচন, আপনারা চান পুরোপুরি সংস্কার। তখন কি হবে? এই জন্যই তো বললাম, এটা আসলে তখনই সম্ভব হবে যদি আসলে অন্যান্য রাজনৈতিক দলগুলো চায়। যদি অন্যান্য রাজনৈতিক দলগুলো না চায়, সেটা সম্ভব কিনা এটা একটা বড় প্রশ্ন। সেই প্রশ্নগুলো কিভাবে রেখে বরং প্রশ্নের মধ্যে দাঁড়ায় আছে বিপ্লব ব্যাহত হবে কি হবে না। নিশ্চয়ই আমরা কথা বলতেই থাকবো। মানে এত মায়ের অশ্রুধারা, বীরের রক্তস্রোত, এর যত মূল্য তাকে ধরার ধুলায় হবে হারা। বিশ্বের ভান্ডারে সুদিবে না ঋণ, রাত্রির তপস্যা সে কি আনিবে না দিন। কোন বীররাই আসলে পরের আন্দোলনের জন্য, আমি আপনাকে বলতে পারি, মানে আমার গর্ব লাগে ওদের সাথে কথা বলতে, এইরকম অভ্যুত্থান আমি আর দেখিনি কোনোদিন। আমরা সকল বীরদেরকে স্যালুট জানাই, কারণ কোনো বীরই আসলে পরবর্তী কোনো আন্দোলন হোক সেই আশায় রক্ত দেন না। তারা চান যে দুঃশাসনের বিরুদ্ধে তারা রক্ত দিচ্ছেন বা জীবন বাজি রাখছেন, সেই পরিস্থিতি যেন আর না হয়। ৭১-এর বিপ্লবীরা, ২৪-এর বিপ্লবীরা, তাদের কারোর রক্ত যেন বৃথা না যায়, সেই প্রত্যাশাটি আমাদের থাকবে। আমরা সকলেই যেন একটি সুন্দর, একটি ন্যায়ের, একটি মানবিক বাংলাদেশের জন্য কাজ করে যাই, সেই আশায় আজকের আয়োজন শেষ করছে। প্রিয় দর্শক, আবার দেখা হবে, আবার কথা হবে।